সিলেটের ৩ উপজেলায় ত্রাণ পাচ্ছে না বন্যা দুর্গতরা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও কানাইঘাটের প্রত্যন্ত এলাকায় এখনও পৌঁছেনি ত্রাণ। এসব এলাকার আশ্রয়কেন্দ্র ছাড়াও পানিতে ভেসে থাকা ঘরবাড়িতে শত শত মানুষ বঞ্চিত হচ্ছে ত্রাণ থেকে। প্রশাসন থেকে যথাযথ বরাদ্দের দাবি করা হলেও ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। সিলেটে বন্যা কবলিত ১৩ উপজেলার অন্যতম গোয়াইনঘাট উপজেলা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে তোয়াকুল ইউনিয়ন। প্রত্যন্ত এ এলাকার অধিকাংশ ঘরবাড়ি পানির নিচে। ইউনিয়নের সাদিবাড়ি গ্রামের প্রায় ৪০০ মানুষ টানা ৫ দিন সংগ্রাম করছেন বন্যার সাথে। ভেসে গেছে তাদের সারা বছরের মজুদ ধান, চাল। কোনো রকমে একবেলা খেয়ে দিন পার করছেন তারা। ইঞ্জিন চালিত নৌকা দেখলে ছুটে আসছেন ত্রাণের আশায়, তবে এখনো পাননি কোনো সহায়তা। না, ইউনিয়ন থেকে কোনো কিছু আমরা পাওয়া গেছে না। সরাসরি পানি হাইরাম। পানি দিয়ে ফুটায় খান না? না না, ফুটাইয়া হাইরাম না। পরিস্থিতি কতটা ভয়াবহ ওনার এই বক্তব্যে বোঝা যায়। এটি গোয়াইনঘাটের একটি ইউনিয়ন এবং সেই ইউনিয়নের অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে এবং এখানে যে নলকূপ যেগুলো থাকার কথা সেই নলকূপগুলোও পানির নিচে তলিয়ে গেছে এবং এই যে ডাইরেক্ট যে সরাসরি যে বন্যার পানিটা, এই সরাসরি বন্যার পানি ওনারা খাচ্ছেন। একই উপজেলার শিয়ালাহাওর গ্রাম নন্দীরগাঁও ইউনিয়নের এই গ্রামের অধিকাংশই মৎস্য ও কৃষিজীবী। তাদের কিছু পরিবার আশ্রয় নিয়েছে পাশের প্রাথমিক বিদ্যালয়ে। দুর্যোগে তারা পাশে পাচ্ছেন না জনপ্রতিনিধিদের। না না, এরা দিব কি, এরা রুদে পেট ভরে না, আমরা কুচ করবো, খালি বুড়ের এনে দরকার। গোয়াইনঘাটে ৫৬টি আশ্রয় কেন্দ্র খুলেছে উপজেলা প্রশাসন। প্রায় ১.৫ লাখ বানভাসীর মধ্যে আশ্রয় কেন্দ্রে মাত্র ১,৭২৫ জন। প্রশ্ন উঠেছে, তাহলে সরকারি ত্রাণ যাচ্ছে কোথায়? এখানে যে আশ্রয়কেন্দ্র দেখতে পাচ্ছেন বা এই আশেপাশে যেখানে দেখেছেন প্রত্যেকটি আশ্রয়কেন্দ্রে বিতরণ করা হয়েছে। 333 এবং 999 কল করছে। তাদেরকে আমরা নৌকায় করে হলেও তাদেরকে যে খাদ্য সহায়তা আছে সেটি এটা বিতরণ করেছে। যখন প্রত্যন্ত এলাকার চিত্র তুলে ধরা হলো এই কর্মকর্তার কাছে, তখন প্রশ্নের মুখে জনপ্রতিনিধিরা, যদিও সাফাই দেওয়ার চেষ্টা নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের। এদিকে কিছুটা কমতে শুরু করেছে সুরমার পানি, তবে এখনো বিপদসীমার উপরে কুশিয়ারা। এছাড়া সিলেটে শুক্র ও শনিবার ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। বৃষ্টি আর পাহাড়ি ঢলে নদ নদীর পানি বাড়ছে। নেত্রকোনার কলমাকান্দা, সদর, বারোহাট্টা, মোহনগঞ্জ ও খালিয়াজুরির কিছু অংশ নতুন করে প্লাবিত হয়েছে। এ নিয়ে আরো জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু, নেত্রকোনায় পানি বাড়ছে, এই যে আমরা যেমনটি জানছিলাম, আসলে সেখানে পানির কি পরিস্থিতি এবং এটি নিয়ে আশ্রয় কেন্দ্রগুলোতে কেমন প্রস্তুতি রয়েছে সেখানকার? আমি জেলা যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে সেখানকার যে নির্বাহী প্রকৌশলী, তার সাথে আমি কথা বলেছি যে পানির যে বিষয়ে কতটুকু কি বেড়েছে। সেখানে কিন্তু উবদাকালী যে নদীর যে কলমাকান্দা পয়েন্টে গত ৩ থেকে ৪ দিন যাবৎ যেটি বাড়তির দিকে ছিল, এখনও কিন্তু সেখানে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। তবে সেখানে কিন্তু আসলে গতকাল সন্ধ্যা ৬টা নাগাদ কিন্তু ৪ সেন্টিমিটার থেকে ৫ সেন্টিমিটারের মতো পানি কিন্তু একটু কমেছে। তবে সেখানকার পানি কমলেও কিন্তু আসলে যে কংস রয়েছে কিংবা হাওরের মাছ দিয়ে যে প্রবাহিত হওয়া ধনু নদী রয়েছে, সেখানে কিন্তু আবার পানি বেড়েছে, যে কারণেই কিন্তু আসলে সদরের যে একটু নিম্নাঞ্চল, বারহাট্টা উপজেলার কিছু নিম্নাঞ্চল, মোহনগঞ্জ, খালিয়াজুরির যে কিছু নিম্নাঞ্চল ছাড়াও কিন্তু আসলে দুর্গাপুরেরও কিছু নিচু এলাকা নতুন করে কিন্তু আসলে প্লাবিত হওয়ায় প্রায় অন্তত ৩৫টি গ্রামে কিন্তু পানি ঢুকেছে। আমরা যখন যে বানভাসী যে মানুষ আছে সেখানকার যে মানুষদের সাথে যখন কথা বলেছি, তাদের কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে গ্রামের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো কিন্তু আসলে ডুবে গেছে, যেখানে তারা গবাদি পশু এবং শিশু খাদ্য নিয়েও তারা বিপদে আছে। রান্না করা খাবারের যে একটা সংকট, সেটা কিন্তু আসলে প্রকট হয়েছে। আমি যখন প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলি, জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আসলে বলছিলেন যে তারা যে ত্রাণ সামগ্রী তারা পৌঁছে দেওয়ার একটা চেষ্টা করছেন। তারা যে স্থানীয় ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছে তাদের মাধ্যমে আসলে
সমন্বয় করে সেগুলো কিন্তু আসলে পৌঁছানোর চেষ্টা করছেন। কিন্তু বানবাসী মানুষ যারা, তারা কিন্তু আসলে তাদের যে দুর্ভোগের যে চিত্র, তারা কিন্তু বলছিলেন যে আসলে তারা ঘর থেকে অনেকে বের হতে পারছে না, দোকানপাটে যেতে পারছে না। জমির উপরে পানি চলে আসায় কিন্তু আসলে যে গবাদি পশু, গরু, ছাগল যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু আসলে তারা খাদ্যের কিন্তু আসলে সংকলন করতে পারছে না। বিশেষ করে যে শিশুদের যে তারা যে রান্না করে যে কিছু কিছু খাবার তারা দিয়ে সময় পার করবেন, সেটাও কিন্তু তাদের একটা সমস্যা হচ্ছে। নতুন করে কিন্তু যে পানি যে এটি লোকালয়ে ঢুকেছে, সেখানে কিন্তু আসলে জেলার যে হাওড় অঞ্চলের যে উপজেলা রয়েছে খালিয়াজুড়ি, সেখানে কিন্তু আসলে নতুন করে প্রায় 30টি পরিবারের 120 জনের কিন্তু মতো মানুষ কিন্তু আশ্রয়কেন্দ্রে উঠেছেন তারা। আমরা কিন্তু জেলা প্রশাসকের কাছে জানতে চেয়েছিলাম যে কতগুলো আশ্রয়কেন্দ্র তারা প্রস্তুত রেখেছেন। তারা বলেছেন যে 289টি আশ্রয়কেন্দ্র তারা প্রস্তুত রেখেছেন। এর মাঝে কিন্তু এখন পর্যন্ত 35টি পরিবারের যে মানুষ কিন্তু আসলে আশ্রয়কেন্দ্রে উঠেছে। আর যারা আছেন, যদি পানি বাড়ে, তাদের প্রস্তুতি রয়েছে যে সেখানে কিন্তু তাদেরকে উদ্ধার করে এনে আশ্রয়কেন্দ্রে ঠাঁই দেওয়ার কথা জেলা প্রশাসক বলছিলেন। এবং ত্রাণ সামগ্রীর কথা বলছিলেন যে তাদের কোনো ত্রাণ সামগ্রীর কোনো ঘাটতি নেই। তার নগদ টাকা এবং জিয়ার চাউল কিন্তু আসলে তারা বিতরণ করছেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। যে নেত্রকোনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী লাভলু পাল চৌধুরী। কক্সবাজার শহরে পাহাড় ধসে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে শহরের বাদশাঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় উমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তার। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভারী বৃষ্টিপাতের ফলে রাত 3টার দিকে পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড়ের মাটি সোজা এসে পড়ে আনোয়ার হোসেনের ঘরের চালে। দীর্ঘ 1 ঘন্টার চেষ্টায় স্থানীয়রা মাটি সরিয়ে আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তারকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে পাহাড় ধসে ঘরের অন্য সদস্য কেউ আহত হয়নি। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের একাধিক সন্ত্রাসী গ্রুপ অত্যাধুনিক অস্ত্রে ততস্থ করে রেখেছে উখিয়া টেকনাফের জনপদ। রাতে ক্যাম্পগুলোতে নেমে আসে অপহরণ আতঙ্ক, অস্ত্রের মহড়া চলে রোহিঙ্গা শিবিরের বাইরেও। গত 6 মাসে শুধু ক্যাম্পে খুন হয়েছে 20 থেকে 22 রোহিঙ্গা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি শিবিরে বাস করে প্রায় 10 লাখ রোহিঙ্গা। আশ্রয় নেয়ার কিছুদিন পরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মাঝে তৈরি হয় একাধিক সশস্ত্র গ্রুপ। শুরু হয় খুনোখুনি। পুলিশের হিসাবে গত 6 মাসে ক্যাম্পগুলোতে নিজেদের বিরুদ্ধে লাশ পড়েছে 20 থেকে 22টি। অত্যাধুনিক অস্ত্রের মুখে অপহরণ হয়েছে অনেকে। এ কারণে 1 ও 4 নাম্বার সহ অনেক ক্যাম্পে রাত জেগে পাহারার ব্যবস্থা করা হয়েছে। আমরা প্রতিদিন রাতে এবং সকালে পাহারা বসাই। রাতে 5 জন ও সকালে 5 জন করে ক্যাম্পে পাহারা দেয়। প্রায় রাতেই গোলাগুলি হয়, প্রতিপক্ষকে মেরে ফেলে তারা পালিয়ে যায়। রাতের বেলায় মুখে কাপড় বেঁধে এসে একে অপরের উপর হামলা চালায়, কুপিয়ে ও গুলি করে তারা পালিয়ে যায়। আমরা তাদেরকে চিনি না। রোহিঙ্গা সন্ত্রাসীদের ভয়ে আতঙ্কে আছে স্থানীয় বাঙালিরাও। তারা বলছেন, যুদ্ধে ব্যবহার হয় এমন ভারী অস্ত্র দেখা যায় রোহিঙ্গাদের হাতে। তাদের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে। এই গ্রুপের কারণে এবং মরণ নেশা, ইয়াবা কারবারের অর্থের কারণে এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে বলে আমার মনে হয়। পুলিশ বলছে, নানা সময়ে অভিযান চালিয়ে অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই গত 6 মাসে প্রায় 20 থেকে 22টা মার্ডার হয়েছে বিভিন্ন ঘটনায়। সেগুলো থানায় মামলা হয়েছে এবং আসামি অনেককে ধরা হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা সেখানে নিচ্ছি, মামলাগুলো তদন্তাধীন আছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আরও অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। অনিশ্চয়তায় পড়েছে ইভিএম প্রকল্প। চলমান ইভিএম প্রকল্পের মেয়াদ আছে আর মাত্র 9 দিন। এই কয়দিনে প্রকল্পের মেয়াদ না বাড়ালে ভেস্তে যাবে প্রায় 4000 কোটি টাকার প্রকল্প। এর মধ্যে প্রায় 2500 কোটি টাকার ইভিএম অচল হয়ে পড়ে আছে। প্রকল্পের মেয়াদ আরও 1 বছর বাড়ানোর প্রস্তাব পাশ না হলে সচল ইভিএমও নষ্ট হয়ে যেতে পারে।
2018 সালে সংসদ নির্বাচনের আগে 1.5 লাখ ইভিএম কেনে KM নুরুল হুদা কমিশন। সে সময় এই প্রকল্পে ব্যয় হয় 3,840 কোটি টাকা। 10 বছর মেয়াদী ইভিএমগুলো অব্যবস্থাপনা আর অযত্নে 2-3 বছর পরই অকেজে হতে শুরু করে। 1.5 লাখ ইভিএমের মধ্যে 1,10,000 ইভিএম নষ্ট হয়ে আছে, যা টাকার অঙ্কে প্রায় 2,500 কোটি টাকা। চলমান ইভিএম প্রকল্পটি মেয়াদ শেষ হতে যাচ্ছে চলতি জুন মাসেই। তবে দূরদর্শিতার অভাবে শেষ সময়ে এসে ইভিএম প্রকল্পের মেয়াদ বাড়াতে তোড়জোড় শুরু করে ইসি। বরাদ্দ না বাড়িয়ে ইভিএম প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়ানোর প্রস্তাব সরকারকে দিয়েছে ইসি। বাজেট ঘোষণার আগেই ইভিএম প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব না দেয়ায় অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। কমিশনের একটা সিদ্ধান্ত আছে যে যেগুলো একদম মেরামতযোগ্য নয় সেই ইভিএমগুলো ধ্বংস করে দিতে হবে, বাছাই করে। এটা যেহেতু একদম শেষ পর্যায়ে, এটা যেহেতু আগে বাজেটে ধরা ছিল না, সেগুলো এটা বিশেষ বিবেচনা করার জন্য নির্বাচন কমিশন থেকে পরিকল্পনা কমিশনে অনুরোধ করা হয়েছে। ইভিএমে শেষ রক্ষা হবে কিনা তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। প্রকল্পের মেয়াদ না বাড়লে জায়গার অভাবে ভালো ইভিএম নষ্ট হওয়ার শঙ্কা থেকে যায়। ইভিএম যদি মেয়াদ বৃদ্ধি না হয় তাহলে এই ইভিএমগুলো যেগুলো ভালো আছে এটাও অনেক টাকার জিনিসগুলো সব নষ্ট হয়ে যাবে। 40,000 ভালো আছে এবং ছোটোখাটো মেরামত, যেটা ঘড়ির টাইমিংয়ের যে সমস্যা, এটা মেরামত করলে আরও 30,000 আমাদের ব্যবহারযোগ্য হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 150 আসনে ইভিএম ব্যবহার করতে চেয়েও পারেননি কাজী হাবিবুল আওয়াল কমিশন। কিন্তু উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন মিলে প্রায় 1,500 ভোট হয়েছে ইভিএমে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছে, তাদের থামাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট আলোচনায় যোগ দিয়ে তিনি আরও বলেন, দুর্নীতির কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এ সময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি বছর সম্পদের হিসাব দেয়া বাধ্যতামূলক করার কথাও বলেন তিনি। জনাব AK আব্দুল মোমেন সিলেট 1-কে তার বক্তব্য রাখার আহ্বান জানান। বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট আলোচনায় অংশ নেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। এই দুর্নীতির কারণে সরকারের ভাবমূর্তি বিঘ্নিত হচ্ছে। বলেন, কিছু আমলা দুর্নীতিতে জড়িয়েছেন। এখন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ও প্রশাসনের হয়রানি নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ নাগরিক। এ অবস্থায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি বছর সম্পদের হিসাব দেয়া বাধ্যতামূলক করা দরকার। কিছু সংখ্যক দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে দেশের সুনাম নষ্ট হচ্ছে। এসব ব্যাপারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কঠোর শাস্তির ব্যবস্থা করলে দুর্নীতি কমবে। ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনাও করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যেই ব্যাংকের বেহাল অবস্থা, বাজেটে প্রতিকারের কথা থাকলে জনমনে আস্থা ফিরিয়ে আনা সম্ভব হতো। বরং কালো টাকাকে শতকরা 15 ভাগ কর দিয়ে সাদা করার ঘোষণায় যারা সৎ করদাতা তারা হতাশ হয়েছেন। আব্দুল মোমেন বলেন, দুর্নীতির কারণে সরকারের প্রকল্পগুলো ঠিক সময়ে শেষ হয় না। উৎপাদন ঠিকঠাক থাকার পরেও কেন সবকিছুর দাম বাড়ে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাহলে এগুলোর দাম বাড়বে কেন? আল আমিন হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলে দেওয়ার পর 6 দিনে গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক থেকে 3,26,461 টাকা আয় হয়েছে। আদালতের নির্দেশে এই টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে অর্থ সংগ্রাহক। গত শুক্রবার থেকে বুধবার পর্যন্ত 6 দিনে পার্কের মধ্যে দর্শনার্থী প্রবেশ ফি বাবদ 2,71,000 টাকা, কাশফুল বিক্রি বাবদ 20,000 টাকা ও আম বিক্রি বাবদ 48,216 টাকা আয় হয়েছে। আয় হওয়া এসব টাকা তদারকি কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের ব্যবস্থাপনায় রিসিভারে জমা করা হয়েছে। এর আগে আদালতের নির্দেশে সাভানা পার্ক তদারকি কমিটি ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শুক্রবার সকাল থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় পার্কটি। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে আলোচনা ও সমালোচনা অনুমান নির্ভর। তাদেরকে দুর্নীতিবাজ সাব্যস্ত করার সময় এখনো আসেনি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয় নিজ কার্যালয়ে প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তাকে প্রশ্ন করা হয়, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের দায় তিনি এড়াতে পারেন কিনা। উত্তরে তিনি বলেন, যার বিরুদ্ধে অভিযোগ তাকে কথা বলার সুযোগ দিতে হবে। সে যদি জবাব দিতে পারে তাহলে তো সব মিটমাট হয়ে যায়, যদি জবাব দিতে না পারেন তাহলে তাকে দুর্নীতিবাজ বলা যাবে।
অভিযোগ প্রমাণ হলে সরকার আইনি ব্যবস্থা নেবে। এখন যেসব কথাবার্তা চলছে তা অনুমান ভিত্তিক, প্রমাণ না হওয়ার আগে তাদের ব্যাপারে কিছুই বলা যাবে না। এখনো কোনো তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। যেগুলি শুনছি তার এতগুলি অবৈধ সম্পত্তি, তাকে তো ডাকা হয়নি। তাকে ডাকা হলে তো আমরা বুঝতে পারবো তার নিশ্চয়ই তার কোনো এক্সপ্লানেশন আছে। গত এক যুগে গরুর চামড়া সরকার নির্ধারিত দাম কমেছে 33% বেশি। এবারও নির্ধারিত দামে বিক্রি হয়নি কাঁচা চামড়া। প্রতিটি গরুর চামড়া আকারভেদে বিক্রি হয়েছে 300 থেকে 900 টাকার মধ্যে। আড়তদাররা বলছেন ট্যানারিতে চাহিদা না থাকায় দাম কম। ট্যানারি মালিকদের দাবি চামড়ার রপ্তানি মূল্যও কমেছে। 2013 সালে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম 85 থেকে 90 টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। এরপর কমতে কমতে 2020 সালে চামড়ার দাম ঠেকে 35 টাকা বর্গফুটে। এবছর কোরবানির গরুর চামড়ার দাম নির্ধারিত হয় 55 থেকে 60 টাকায়। ঢাকায় এক একটি গরুর লবণজাত চামড়ার সর্বনিম্ন দাম ধরা হয় 1200 টাকা। প্রতি পিস চামড়ায় লবণ দিতে খরচ হয় 300 টাকার মতো। সে হিসেবে লবণ ছাড়া চামড়ার দামে সন্তুষ্ট নন মৌসুমি ব্যবসায়ীরা। এই চামড়ার রেট থাকবে 1200-1400 টাকা, ওই জায়গায় বলতেছে 500-600। দুইটা আমার কিনা 1700 টাকা, বিক্রি 1900 টাকা বলতেছে। এর মধ্যে গাড়ি ভাড়া আছে, আমাদের খাটনি আছে। বিষয়টা এরকম, লবণযুক্ত চামড়া হলো 1200 টাকা, সেই ক্ষেত্রে রটাকে আপনার পারচেস করতে হবে 8 থেকে 850-এর ভিতরে। ধারণা করা হয় 1 লাখ টাকার নিচের গরুর চামড়া 20 থেকে 24 বর্গফুট, 1.5 লাখ টাকার গরুর চামড়া 26 থেকে 30 বর্গফুট, আর 2 লাখ টাকার বেশি দামে কেনা গরুর চামড়া হতে পারে 32 থেকে 38 বর্গফুট। প্রক্রিয়াজাতের কয়েক ধাপে রাসায়নিক সহ বিভিন্ন খরচ বাড়ায় কাঁচা চামড়ার দাম বাড়ানো সম্ভব নয় বলে দাবি ট্যানারি মালিকদের। কেমিক্যালের ডিউটি কমানো হয়নি, সুতরাং ডলার প্রাইস বেড়েছে। সুতরাং আপনি জানেন যে আমাদের ইম্পোর্ট খরচ অনেক বেড়ে গেছে, যার কারণে আমাদের কিন্তু চামড়াটা কস্টিং এর ভিতরে রাখতে হবে। $1 20 সেন্ট, 25 সেন্ট, 30 সেন্টের বেশি কিন্তু সেল করতে পারছে না। তাহলে কিন্তু যারা হলো মূলত যাদের কমপ্লায়েন্স নাই, তারা সেলিং প্রাইসটাও কিন্তু মোরলেস কিন্তু 55 থেকে 60%-এর জায়গায় চলে এসছে। তো এইটা হলো চামড়ার দাম কমার অন্যতম একটা কারণ। ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে পশ্চিমা দেশগুলোতে চামড়ার চাহিদা কমেছে, সেই সাথে চীনের সিনথেটিক লেদার বিশ্ববাজারে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মত পর্যবেক্ষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2030 সালের মধ্যে দেশের মোট যানবাহনের 3 ভাগের 1 ভাগ হবে বৈদ্যুতিক। এই লক্ষ্যে কাজ শুরু করেছে সরকার। তুলনামূলক কম হবে এসব গাড়ির শুল্ক এবং নিবন্ধন ব্যয়। বৈদ্যুতিক গাড়িতে গুরুত্ব দিয়ে এতে সরকারকে প্রণোদনা দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তাদের মতে পরিবেশ রক্ষা, টেকসই উন্নয়ন ও জ্বালানি সাশ্রয়ে বৈদ্যুতিক গাড়ির কোনো বিকল্প নেই। লিথিয়াম ব্যাটারির বৈপ্লবিক উন্নয়ন ও কারিগরি উৎকর্ষে বিশ্ববাজার দখল করে নিচ্ছে পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ি। অভিজাত দামি গাড়ি থেকে শুরু করে 2 বা 3 চাকার এসব যানবাহনের উৎপাদন ব্যবহার বাড়ছে দ্রুত গতিতে। কম জ্বালানি খরচ, বায়ু ও শব্দ দূষণমুক্ত তাপ উৎপাদন করে না বলে ক্রমেই জনপ্রিয় হচ্ছে বৈদ্যুতিক গাড়ি। যুক্তরাষ্ট্রের টেসলার পাশাপাশি জাপান, জার্মান ও চীনা নামিদামি কোম্পানিগুলোর ঝোঁক এখন বৈদ্যুতিক গাড়িতে। তবে উচ্চ মূল্য ও নিবন্ধন ব্যয় সাধারণ গাড়ির সমান বলে বাংলাদেশে এ ধরনের গাড়িতে এখনও পিছিয়ে। বৈদ্যুতিক গাড়ি উৎসাহিত করতে এর শুল্ক ও নিবন্ধন খরচ কমাচ্ছে সরকার। বিআরটিসির জন্য ভারত থেকে আনা হচ্ছে 100 বৈদ্যুতিক বাস। আমাদের টার্গেট 2030-এর মধ্যে অলমোস্ট 1/3 গাড়িকে ইলেকট্রিক ভেহিকেলে রূপান্তর করা। সেক্ষেত্রে কিছু প্রণোদনার বিষয়ে প্রস্তাব আছে, সেটা কিন্তু নীতিমালার মধ্যে বলা আছে। এনবিআর এই বিষয়ে কিছু প্রণোদনা দিবে। বিশেষজ্ঞদের মতে বৈদ্যুতিক গাড়িতে এগিয়ে এলে জ্বালানি তেলের আমদানি খরচ কমবে, বাঁচবে পরিবেশ। নতুন গাড়ির কেনার ক্ষেত্রেও চায়না যেমন সাবসিডি দেয়, আমেরিকাও কিন্তু এখন সাবসিডি দিচ্ছে, পাশের দেশ ভারতও কিন্তু সাবসিডির কথা চিন্তা করেছে। সো আমাদেরকে ইনসেন্টিভাইজ করে এগুলিকে খুব দ্রুত ফেজ আউট যদি আমরা করতে পারি,
তাহলে পরিবেশ বান্ধব আমরা একটা পরিবহন ব্যবস্থা পাবো। বৈদ্যুতিক গাড়ি রক্ষণাবেক্ষণে দক্ষ জনবল তৈরির আহ্বান বিশেষজ্ঞদের। এর ব্যাটারি ডিসপোজাল নীতিমালা প্রণয়ন জরুরি বলেও মত তাদের। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু, বাংলাদেশ ও আওয়ামী লীগের ইতিহাস এক সূত্রে গাথা। ইতিহাসের নানা বাঁক বদলের এমন চিত্রই মূর্ত হয়ে উঠেছে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়। আছে ৭৫ বছরে আওয়ামী লীগের সংকট, সংগ্রাম ও অর্জনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও আন্তর্জাতিক স্বীকৃতির উপস্থাপন। সকলের জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে ৩০ জুন পর্যন্ত। ইতিহাস কথা কয়, এ বাক্য যেন জীবন্ত হয়ে উঠেছে ছবিগুলোতে। তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢুকলে মনে হবে যেন এক ঐতিহাসিক সংগ্রহশালা। আলোকচিত্রে তুলে ধরা হয়েছে শেখ মুজিবের শৈশব থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠার গল্প। আছে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়ে জাতির পিতা হয়ে ওঠা সহ বাঁক বদলের নানা ছবি। ইতিহাস বিকৃতি রোধ এবং তরুণ প্রজন্মের সামনে প্রকৃত ইতিহাস তুলে ধরতেই জয়িতা প্রকাশনীর সহযোগিতায় ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক এ আলোকচিত্র প্রদর্শনী। সঠিক ইতিহাসটা তুলে ধরার আমরা চেষ্টা করেছি সংক্ষিপ্ত কিছু চিত্রে, স্থিরচিত্রের মাধ্যমে। সেটা বঙ্গবন্ধুর সেই ছাত্রলীগ প্রতিষ্ঠা থেকে শুরু করে 48 সাল থেকে 49 আওয়ামী লীগ, তারপরে ভাষা আন্দোলন, ৬ দফা আন্দোলন, ৬৯ গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল তিনি একদিন বাংলাদেশে স্বাধীন করবেন। ৭৫ বছরের পথ চলায় আওয়ামী লীগের সংকট, সংগ্রাম ও অর্জনের সমৃদ্ধ ইতিহাস তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে। আছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও আন্তর্জাতিক স্বীকৃতির উপস্থাপন। বঙ্গবন্ধু কিভাবে একজন সাধারণ ছাত্রনেতা থেকে তিনি বঙ্গবন্ধুতে উপাধি লাভ করেছেন, সেটি মূলত এখানে আমাদের প্রামাণ্যচিত্রের মধ্য দিয়ে আমরা উপস্থাপন করেছি। এবং আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেই 1981 সালে এই বাংলাদেশে পদার্পণের পর বঙ্গবন্ধুর অবর্তমানে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ আওয়ামী লীগকে তিনি 40 বছর কিভাবে নেতৃত্ব দিয়ে আজকের বর্তমান আওয়ামী লীগে প্রতিষ্ঠা করেছেন, সেই বিষয়গুলি আমরা এখানে মূলত উপস্থাপন করেছি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিক ও ৬ দফা দিবস উপলক্ষে ৭ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রদর্শনী উদ্বোধন করেন। চলবে ৩০ জুন পর্যন্ত। এরপর শোকের মাস আগস্টে আরেকটি তথ্যচিত্র প্রদর্শনী করবে ঢাকা জেলা আওয়ামী লীগ। সময়রেখায় হাজার বছর শ্রেষ্ঠ বাঙালির জীবনের নানা দিক উঠে এসেছে এই প্রদর্শনীতে। বঙ্গবন্ধু তার ৫৫ বছরের জীবনের প্রায় ১৩ বছর কাটিয়েছেন কারাগারে। দিনের হিসেবে যা ৪,৬৮২ দিন, এবং সেই সময়ের চিত্রগুলি আমরা এখানে দেখতে পাই। বঙ্গবন্ধু বাঙালিকে মুক্তি দিতে তার জীবনের শ্রেষ্ঠ সময় কাটিয়েছেন কারাগারে, কিন্তু স্বাধীন করেছেন দেশকে, প্রিয় মাতৃভূমিকে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে খননেও পানির স্রোত ফেরেনি সাতক্ষীরার নদ মরিচচাপে। তার উপর খননের মাটি পাড়ে তুলে রাখায় বর্ষায় ফের নদী ভরাট হওয়ার শঙ্কায় স্থানীয়রা। এর মধ্যে আছে নদীটির দখলের মহোৎসব। দখলদার উচ্ছেদের পাশাপাশি পরিকল্পিতভাবে নদী খননের তাগিদ বিশেষজ্ঞদের। সাতক্ষীরা সদর, দেবহাটা ও আশাশুনি উপজেলার জলবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মরিচচাপ নদ। এছাড়া কমপক্ষে ১,০০০ বাগদা ঘিরে লবণ পানি তোলার জন্য এই নদী একমাত্র অবলম্বন। তাই গুরুত্ব বিবেচনায় ৩ বছর আগে শুরু হয় ৫৫ কোটি টাকা ব্যয়ে মরিচচাপ নদ খননের কাজ। এই নদে ৩৫ কিলোমিটার অংশে খননের কাজ শেষ হয় গত বছরের ডিসেম্বরে। স্থানীয়রা বলছেন, খননের পরও স্রোত ফেরেনি একসময় প্রমত্ত এ নদে। এছাড়া খনন করা মাটি ফেলে রাখা হয়েছে পাড়েই, ফলে বর্ষা মৌসুমে এই মাটি ধুয়ে ফের ভরাট হবে নদী। নদীটা যখন কেটেছিল জোয়ার ভাটা হবে বিদায় কেটেছে, কিন্তু এই জোয়ার ভাটা হয় না, খালি জোয়ার আসে। ১০-১২ ফুট পাবড়ি উঁচু দেখাইছে, পাবড়ির থেকে ওরা গভীরতা দেখাইছে, সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু মূলত গভীরতা হয় নাই। এদিকে নদের পাড় দখলে উঠে পড়ে লেগেছে একটি চক্র। বেড়িবাঁধের ধারে বানানো হচ্ছে বাড়ি, কোথাও আবার বেড়িবাঁধ কেটে পানি ঢোকানো হচ্ছে ঘেরে। গরিব মানুষ যারা আছে তারা দখল সূত্রে আছে, অনেকে বড় লোকও আছে দখল সূত্রে। ও কাটা না, ওর পর খোললে একটা পাইপ দেওয়া আছে, বুঝছেন, পাইপটি দিয়ে জল সরে ওঠে। খোলপেটুয়া ও ইছামতির সঙ্গে সংযোগ সৃষ্টি না করলে মরিচচাপ নদকে বাঁচানো যাবে না।
মত বিশেষজ্ঞদের। হোল পেটুয়ার সাথে যদি ইসামতির প্রবটা যুক্ত করা যায় সেটা হবে সবচেয়ে বড় কাজ। সেই কাজটা করতে পারলে আর এত টাকা বরাদ্দ লাগবে না। দখলবাজ উচ্ছেদে তালিকা তৈরির কাজ চলছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে, মরিচাপকে ইছামতির সাথে সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে যে দখলগুলো সেগুলো পুরোপুরি মুক্ত করা সম্ভব হবে। এছাড়াও মরিচাপ আর তার পাশাপাশি যে রিভার সিস্টেম নেটওয়ার্ক সেটি পুরোপুরি ক্লিয়ার করার জন্য যে আরও যেসব নদী আমাদের খনন করা দরকার সেগুলোও আমাদের পরিকল্পনায় আছে। সরকারি অর্থের অপচয় রোধে পরিকল্পিতভাবে নদী খননের পাশাপাশি দখলদারদের উচ্ছেদে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।